চুক্তিটা সত্যিকার অর্থেই এটা একটা গোলামি চুক্তি। এটা যদি বাস্তবায়ন হয় তো বাংলাদেশ এক ধরনের গোলামিতে আবদ্ধ হবে ইউএস এর ছাড়া, তাদের পারমিশন ছাড়া, তাদের সাথে অনুমতি না নিয়ে অন্য কোন রাষ্ট্রের সাথে মানে কোন ধরনের মানে অন্য চুক্তি করা, এমনকি যে নিরাপত্তা বিষয়ক চুক্তি করা, এগুলি রহিত করা হয়েছে। উনি যে কতগুলো স্টেপ নিয়েছে, এই যে হাজার হাজার কোটি টাকা যে পাচার হয়েছে, বড় বড় ব্যবসায়ীদের নিয়ে গেছে, এবং ব্যাংকগুলোকে যে উনি অ্যাকুমুলেট করে মার্জিং করা আর কি, অলমোস্ট ডেড ব্যাংকগুলোকে মার্জ করে যে এটাকে স্টেবিলিটি করে নিয়ে আসছে, অনেকগুলো স্টেপ কিন্তু উনি নিয়েছিলেন দেশে। যে কোনো চুক্তি আসলে আমাদের দেশে সংসদে রেটিফাই হতে হয়। এখন এটা এই কথাটা বলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পার পাবে কিনা আই ডোন্ট নো, কারণ আপনি যেমন উল্লেখ করলেন ডোনাল্ড ট্রাম্প সত্যিই জানে, তিনি শুভেচ্ছা বাণীর পাশাপাশি তাকে স্মরণ করে দিয়েছে তোমরা আমাদের চুক্তির ব্যাপারে এবং আরো নতুন সামরিক চুক্তির ব্যাপারে তাড়াতাড়ি কিছু অ্যাকশন নাও। যারা ওই যে ব্যাংকের মালিক, প্রাইভেট ব্যাংকের মালিকগুলা, তারা লেস কন্ট্রোল চায়, যাতে করে পাবলিকের টাকা নিয়ে সেই পাবলিকের টাকা হজম করে ফেলে অথবা পাচার করে। বাংলাদেশের সাথে আমেরিকার যে চুক্তিগুলো রয়েছে, এবং দেখেছেন যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চিঠিটি পাঠিয়েছেন সেখানে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বলেছেন সামরিক এবং বাণিজ্যিক যে চুক্তিগুলো আছে সেগুলো যাতে এগিয়ে নেওয়া সম্ভব হয় সে আহ্বানটিও তিনি জানিয়েছেন। কিন্তু বাংলাদেশ অভ্যন্তরেই এক ধরনের কথা চালাচালি চলছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যে বাণিজ্যিক চুক্তি করে গেছে, সবশেষ যেটি করেছে সেটিকে রিভিউ করা, সেটির বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখা। বাংলাদেশের কতটুকু সক্ষমতা আছে যে যদি কোনো চুক্তি করে যায় সেই চুক্তিটিকে আবার রিভিউ করা, কিংবা সেটি পুরোপুরি মান্য না করে আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে সেটি কোনো পার্থক্য তৈরি করবে কিনা? জি দেখুন, এই যে নন এগ্রিমেন্ট মানে কি বলে নন নন ডিসক্লোজার ডিসক্লোজার। জি। এগ্রিমেন্ট যেটা করেছে, এবং এটা হচ্ছে ইউএস বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট। এখানে যেটা করেছে মানে এই গত ইন্টারিম সরকার চলে যাওয়ার 3 দিন আগে 9 ফেব্রুয়ারি যে চুক্তিটা করেছে, এটার মূল কারিগর ছিল বর্তমানের পররাষ্ট্রমন্ত্রী যে হচ্ছে খলিলুর রহমান, উনি। তো এই চুক্তিটা নিয়ে আপনাদের অন্য অনুষ্ঠানে আমি বিস্তর আলাপ করেছিলাম। জি। সংক্ষেপে আমি বলি, এটা যেটা দাঁড়াচ্ছে চুক্তিটা সত্যিকার অর্থেই এটা একটা গোলামি চুক্তি। এটা যদি বাস্তবায়ন হয় তো বাংলাদেশ এক ধরনের গোলামিতে আবদ্ধ হবে ইউএস এর ছাড়া, তাদের পারমিশন ছাড়া, তাদের সাথে অনুমতি না নিয়ে অন্য কোন রাষ্ট্রের সাথে মানে কোন ধরনের মানে অন্য চুক্তি করা, এমনকি যে নিরাপত্তা বিষয়ক চুক্তি করা, এগুলি রহিত করা হয়েছে। তারপর আমাদের যে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার, যে রূপপুর যে পারমাণবিক কেন্দ্র করা হয়েছে, সেটাতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আমেরিকা চায় না আমেরিকার অ্যাডভার্সারি কোনো দেশ থেকে নিউক্লিয়ার কোন ধরনের রড, কোন ধরনের ইউরেনিয়াম, কোন ধরনের রসদ বাংলাদেশ আমেরিকার পারমিশন দ্বারা কিনতে পারবে না। এর মানে হচ্ছে যে আমাদের যে 12-13 বিলিয়ন ডলারের এত বড় একটা প্রজেক্ট, যেটা আমরা কয়েক বছর ধরে করে যাচ্ছি, সেটা এক অর্থে স্থগিত করে দিতে হবে যদি ইউএসএ না চায়। তারপরে হচ্ছে ইউএস এর যে নিরাপত্তা বিষয়ক যত পজিশন নেবে পৃথিবীতে তাদের নিজস্ব জাতীয় নিরাপত্তার স্বার্থে, সেগুলোকে বাংলাদেশ আপহোল্ড করতে হবে। তারপরে হচ্ছে যে আপনার এনার্জি চুক্তি, যে বাংলাদেশ ইউএস এর কাছ থেকে এলএনজি কিনবে। বিষয়গুলো অনেকটুকু আপনি আলোচনা করেছিলেন আগে। যেটি জানতে চাইছি সেটি হলো বাংলাদেশ এখন ভাবছে এটি রিভিউ করার, এবং আচ্ছা জি বুঝতে পেরেছি। রিভিউর ব্যাপারটা হচ্ছে কি, আমেরিকার সাথে একটা চুক্তি থেকে বেরিয়ে আসা কোনোভাবেই সহজ হবে না। তবে একটাই এখানে একটু স্কোপ আছে, এটা হচ্ছে যেহেতু চুক্তিটা হয়েছিল ট্যারিফের সাথে সম্পর্কিত ভাবে, এবং সেই ট্যারিফের ব্যাপারটা যেহেতু যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, সুতরাং নতুন করে যে ট্যারিফ আরোপ করা হচ্ছে সেটা কিন্তু আগের ট্যারিফ না। তো যেহেতু চুক্তিটা ট্যারিফের সাথে সম্পর্কিত, সেইটাকে দেখিয়ে কাজে লাগিয়ে একটা নেগোসিয়েশন নতুন করে করার উদ্যোগ নেওয়া যেতে পারে, যেটা আসলে বাংলাদেশের বাইরে অন্য দেশও নিচ্ছে, যেমন ভারত ফর এক্সাম্পল। ভারতও চাচ্ছে, ইন্টারেস্টিং হলে ভারত চাচ্ছে উল্টো। আমি ভারতের কিছু টকশো আমি দেখেছি, তারা চাচ্ছে যে আমাদের সাথে যে চুক্তিটা হয়েছে, মানে এই এখন ট্যারিফ বাতিল হওয়ার কারণে, এটা ঠিক আছে ট্যারিফ বাতিল হোক, কিন্তু চুক্তিটা যে হয়েছে সেটা যাতে আমাদের গ্যারান্টি থাকে যে চুক্তিটা তোমরা বাস্তবায়ন করবা। কারণ ওইখানে এরকম কোন ধরনের প্রভিশন নেই যেটার মাধ্যমে
মানে মানে ইন্ডিয়ার হাত পা বেঁধে দিয়েছে। ইন্ডিয়ার হাত পা বাঁধার সক্ষমতা আসলে ইউএস এর নেই। তো দেখতে পেরেছেন যে ইন্ডিয়া চাচ্ছে উল্টা, যে তোমরা যে চুক্তিটা করেছো এটার কিন্তু গ্যারান্টি দিতে হবে। আর বাংলাদেশের উচিত হচ্ছে, যেহেতু ট্যারিফটা এখন বাতিল হয়ে গেছে, এটাকে কাজে লাগিয়ে কিছুটা অনুরোধ করে, কিছুটা বুঝিয়ে, এই কিছু কিছু যে প্রভিশন আছে এগুলি থেকে বের হয়ে আসা যায় কিনা সেটা চেষ্টা করা, এবং বুঝিয়ে বলা যে আমাদের দেশে যে সরকার করেছিল তাদের তো এমন ম্যান্ডেট ছিল না। এখন যে নতুন সরকার, সেই সরকার 2/3 ম্যান্ডেট রয়েছে ইয়েতে, আপনার পার্লামেন্টে। সংসদে, হুম। এবং যে কোনো চুক্তি আসলে আমাদের দেশে সংসদে রেটিফাই হতে হয়। এখন এটা, এই কথাটা বলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পার পাবে কিনা আই ডোন্ট নো, কারণ আপনি যেমন উল্লেখ করলেন, হুম। ডোনাল্ড ট্রাম্প সত্যিই জানে, তিনি শুভেচ্ছা বাণীর পাশাপাশি তাকে স্মরণ করে দিয়েছে তোমরা আমাদের চুক্তির ব্যাপারে এবং আরো নতুন সামরিক চুক্তির ব্যাপারে তাড়াতাড়ি কিছু অ্যাকশন নাও। এটা তারেক রহমানকে তিনি বলেছেন। তা আমার ধারণা এটা থেকে পুরোপুরি বেরিয়ে আসা কঠিন হবে। তবে যেহেতু একটা স্কোপ তৈরি হয়েছে, নতুন সরকার, নতুন হুম। অবস্থা, ট্যারিফ বাতিল হয়েছে, বাংলাদেশ অবশ্যই জিনিসটাকে নতুন করে রিভিউ করা প্রয়োজন, কেয়ারফুলি রিভিউ করা প্রয়োজন, এবং এটা ইয়েতে ওই সংসদে গিয়ে যদি রেটিফাই না করার স্কোপ থাকে তাহলে এটা না করাই উচিত। কারণ চায়নার সাথে আমাদের সম্পর্ক তাতে করে অনেক খারাপ হয়ে যাবে, এবং চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হলে যেটা হবে, অর্থনৈতিকভাবে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কারণ মেজরিটি ইম্পোর্ট আমরা চায়না থেকে করি, জি। ইন্ডিয়া থেকে করি, তবে তুলা এবং তবে ওইসব আপনি কিছু যেটি import। বলছেন কেয়ারফুলি, খুবই সতর্কভাবে খুবই এটি আসলে carefully, সতর্কতার সাথে কূটনৈতিক নেগোসিয়েশনের তৎপরতা মাধ্যমে চালিয়ে, হ্যাঁ। তাদেরকে ডিফাই করে না, ইউএসএ কে ডিফাই করে না, বরং এক ধরনের নেগোসিয়েশন। আমরা নতুন সরকার, নতুন আমাদের ম্যান্ডেট, আমাদের তো এটা আমাদের সংসদে এটাকে রেটিফাই করতে হবে। সুতরাং আমরা মনে করি কিছু কিছু জিনিস আমাদেরকে তোমাদের ছাড় দেওয়া প্রয়োজন। আমাদের এটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, এখানে থার্ড কান্ট্রির সাথে আমরা কি করব, এই প্রভিশন গুলি অন্তত তোমরা বাতিল করো। তোমাদের সাথে যে কেনাকাটার চুক্তি $22 বিলিয়ন, সেটা আমরা অনার করব, তোমাদের কাছ থেকে কিনবো। হ্যাঁ, যে যুদ্ধ বিমান হোক কিংবা হুম। অন্যান্য জিনিস, কিন্তু থার্ড পার্টিকে জড়িয়ে যেসব কথা বলা হয়েছে, এইগুলির প্রভিশন গুলি যাতে রহিত করা হয়, সেই নেগোসিয়েশনটা করা জরুরি বলে আমি মনে করি। জি। প্রফেসর ডক্টর মহসিন পটের, আপনার কাছে যেটি জানতে চাই সেটি, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর পাওয়া গিয়েছেন। আগের যিনি গভর্নর ছিলেন একজন প্রখ্যাত অর্থনীতিবিদ ছিলেন তিনি। তাকে অনেকটা মব বলা হচ্ছিল, যদিও এটি নিয়ে মিশ্র বক্তব্য আছে। দিনভর এক ধরনের নাটকীয়তার পর তিনি বিদায় নিয়েছেন। বাংলাদেশ ব্যাংক তার ইতিহাসে একজন প্রথম ব্যবসায়ী গভর্নর পেয়েছেন। পুরো প্রক্রিয়াটি, কিংবা একটা প্রশ্ন আসলে সরাসরি আপনার কাছে করতে চাই, আমরা সবসময় দেখতাম যে নতুন সরকার আসলে আগের সরকারের সব সেটআপ পাল্টে ফেলা হয় কারণ আগের সরকারটাকে বিবেচনা করা হয় তার প্রতিপক্ষ সরকার। আমরা যেটি দেখেছি, হয় বিএনপি ছিল, না আওয়ামী লীগ ছিল, অর্থাৎ বিরোধী সরকার ছিল। এখন তো ডক্টর ইউনূসের সরকার ছিল, তারা যে বিএনপির অনেক বিরোধী কিংবা বিএনপি তাদের অনেক বিরোধী, বিষয়টা তা নয়। কিন্তু রাতারাতি এইভাবে সবগুলো জায়গা পাল্টে ফেলতে হচ্ছে কেন, এবং এই প্রক্রিয়ায় কেন? এগেইন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলেছেন যে বাই বাই, যে দুইজন ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করছি, হাসান এইচ হাবিব মনসুর, মনসুর জি। এবং মুস্তাকুর রহমান, দুইজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এক সময়। আচ্ছা। সো আমাদের অনেক জুনিয়র, বাট ইন এনি হয়, হাসান মনসুর একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং উনি আইএমএফ এ অনেকদিন চাকরি করেছেন। উনি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল কয়েকটা দেশে, তারপরে একটা ব্যাংকের উনি গভর্নর ছিল, চেয়ারম্যান ছিল, পলিসি রিসার্চ ইনস্টিটিউট ডাইরেক্টর ছিল, তার অনেক ক্রেডেনশিয়াল অনেক আছে। এবং ফরচুনেটলি উনি যখন নিউ ইয়র্কে আসছেন, ওনার সাথে কথা বলার আমার সুযোগ হয়েছে। একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমি গেছি, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি আল্লাম নাই বলে আমরা দুজন দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করেছি এইসব ব্যাপারগুলো। আমার মনে হয়েছে উনি যে কতগুলো স্টেপ নিয়েছে, এই যে হাজার হাজার কোটি টাকা যে পাচার হয়েছে, বড় বড় ব্যবসায়ীদের নিয়ে গেছে, এবং ব্যাংকগুলোকে যে উনি অ্যাকুমুলেট করে মার্জিং করা আর কি, অলমোস্ট ডেড ব্যাংকগুলোকে মার্জ করে যে এটাকে স্টেবিলিটি করে নিয়ে আসছে, অনেকগুলো স্টেপ কিন্তু উনি নিয়েছিলেন দেশে, যেটা প্রগ্রেসিভ চিন্তা ভাবনা থেকে উনি নিয়েছেন। উনি কোনো রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট না, রাইট? এই যে এই পর্যায়ে এসে তারপরে যে আমাদের দেশে যে মবক্রেসি যেটা শুরু হয়েছে গত সরকারের আমলে, এই সুযোগে এর মধ্যে আমি মনে করি ইন্টারেস্টেড গ্রুপ আছে। কারণ উনি তার প্রেস কনফারেন্সে বলেও গেছেন যে ইন্টারেস্টেড গ্রুপটা হলো যারা ওই যে ব্যাংকের মালিক, প্রাইভেট ব্যাংকের মালিকগুলা, তারা লেস কন্ট্রোল চায়, যাতে করে পাবলিকের টাকা নিয়ে সেই পাবলিকের টাকা হজম করে ফেলে অথবা পাচার করে।
এইসব জিনিসের উপর অনেকগুলো কিন্তু অ্যাকাউন্টেবিলিটি হয়েছিল। সেইটার কারণেই ওই ইন্টারনাল কনফ্লিক্ট লাগাই দিয়া, যেমন আমি বললাম না ইরানের ভিতরে নিজেদের বিরুদ্ধে ওই সরকারের বিরুদ্ধে লাগাই দিয়ে সেভাবে আর কি কু করে, সেই জন্য এরকম একটা ক্রিয়েট করা হয়েছে যে আপনি সরকারি কর্মচারী, আপনার একটা হায়ারার্কি আছে, একটা অর্ডার আছে, একটা সিস্টেম আছে, আপনার মেনে চলতে হবে। আপনার নিচের কর্মচারী আপনারা গিয়ে ওখানে গিয়ে প্রতিবাদ করবেন, সে এটার অ্যাকশন নিবে। না যদি আপনার ডিসিপ্লিন না থাকলে তো অর্গানাইজেশন চলবে না। এইভাবে করাতে তার বিরুদ্ধে পিছনের কিছু লোক, ভিতরের কিছু লোক, বাইরের কিছু লোকের সহযোগিতা এটা করেছে।